হ্যালো ভিউয়ার্স, জিনিয়াস ক্যাম্পাসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো। আমি সুজয় চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো প্রথমেই তোমাদেরকে জানিয়ে রাখি যে আমার গলাটা একটু খারাপ রয়েছে, তো তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো যে পশ্চিমবঙ্গে বিগত যে সকল পরীক্ষাগুলি আসতে চলেছে তার জন্য আমরা একটি কুইক রিভিশন পর্ব শুরু করেছি, যেখানে WBCS-এর এনসিয়েন্ট হিস্ট্রি অর্থাৎ প্রাচীন যুগের ইতিহাসে বিগত 20 বছরে যে সকল প্রশ্নগুলি এসেছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। আগের ভিডিওগুলিতে আমরা 2023 থেকে 2012 পর্যন্ত যে সকল প্রশ্নগুলি এসেছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। কেউ যদি না দেখে থাকো, ভিডিও ডেসক্রিপশানে সাল ওয়াইজ তার লিস্ট দেওয়া রয়েছে, তোমরা চাইলে সেখান থেকে অনায়াসে দেখে নিতে পারো। এবং দেখো, তোমাদের মধ্যে কিছুজন আমাকে ফোন করেছিলে জিনিয়াস ক্যাম্পাসে অফলাইন কোচিংয়ের জন্য। তো আমি খুবই দুঃখিত, আমি তোমাদের ফোনটা ধরতে পারিনি, কারণ বিগত এক সপ্তাহ ধরে আমি মিছিলের কাজে খুবই ব্যস্ত ছিলাম, ইভেন এখনও ব্যস্ত আছি। তো তোমাদের চিন্তা নেই, আমি তোমাদের কল ব্যাক করে নেব। এবং দেখো যে জিনিয়াস ক্যাম্পাসের অফলাইন কোচিং সংক্রান্ত বিস্তারিত বিবরণ ভিডিও ডেসক্রিপশন বক্সেও আমি দিয়ে দিচ্ছি। তাহলে তোমাদের যে সকল ডাউট বা কোয়ারি রয়েছে সেগুলো তোমরা সেখান থেকে আশা করি ক্লিয়ার করে নিতে পারবে। এছাড়াও ওখানে আমার নম্বরটাও মেনশন করে দিচ্ছি, তোমরা চাইলে আমাকে ফোন করে নিও। ঠিক আছে, তাহলে চলো প্রশ্ন উত্তরের পর্ব শুরু করা যাক। প্রশ্ন উত্তরের পর্ব শুরু করার পূর্বে তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট রয়েছে যে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিও, এবং যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাদেরকে জানিয়ে রাখি, এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নের আলোচনা সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দিও। তুমি এই ধরনের আপডেট সকলের প্রথমে পেয়ে যাবে। তাহলে চলো প্রশ্ন উত্তরের পর্ব শুরু করা যাক। তো দেখো, আমাদের প্রথম প্রশ্ন চলে এসেছে এবং প্রতিটি প্রশ্নের ওপরে কিন্তু এরকমভাবে তোমাদের সালটাও মেনশন করা থাকবে। দেখো, প্রথম প্রশ্ন কি বলছে, মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কোনটি? তো এর সঠিক উত্তর হয়ে যাবে তামা। ঠিক আছে, এবারে দেখো, যদি দেখো দস্তার আকরিক হয়ে যাবে কিন্তু তোমাদের ক্যালমাইন। অ্যালুমিনিয়ামের আকরিক হয়ে যাবে হচ্ছে তোমাদের বক্সাইট, ক্রায়োলাইট, ফেলসপার। এবং দেখো, যদি লোহার আকরিক বলো, লোহার আকরিক হয়ে যাবে তোমাদের হেমাটাইট, ম্যাগনেটাইট, লিমোনাইট, সিডারাইট, এগুলো কিন্তু লোহার আকরিক। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো যে বৌদ্ধ ধর্মের গ্রন্থগুলি কোন ভাষায় রচিত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু পালি ভাষায়। তো এটা এর আগেও কিন্তু অনেকবারই আলোচনা করা হয়েছে। এবং দেখো, এই যে প্রাকৃত ভাষায় কোন গ্রন্থটা রচনা বলো তো? এটা কিন্তু রচনা হয়েছিল জৈন ধর্মের যে সকল গ্রন্থগুলি, সেই ধর্মগ্রন্থগুলি কিন্তু তোমাদের প্রাকৃত ভাষায় রচনা করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, আলেকজান্ডার কত মাস ভারতে অবস্থান করেছিল? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 19 মাস। এবারে দেখো, আলেকজান্ডার কবে ভারতে আসছে কিন্তু 326 খ্রিস্টপূর্বাব্দে, ওই পুরুর কাছে ঝিলাম নদীর তীরে হিদিসপাসের যুদ্ধ, এর আগের ভিডিওতেও তোমরা দেখেছো, আলোচনা করেছি। এবং সে মারা যাচ্ছে কোথায়? 323 খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলনে কাছে কিন্তু মারা যাচ্ছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, সাতবাহন যুগের একটি গুরুত্বপূর্ণ বন্দর? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সোপাড়া। এবারে দেখো, এই কালিকট বন্দরে কে এসেছিল? কালিকট বন্দরে এসেছিল কিন্তু 1498 খ্রিস্টাব্দে ভাস্কো দা গামা কিন্তু কালিকট বন্দরে প্রথম আসে। এবং দেখো, এই লোথাল কি বলতো? সেই হরপ্পা যুগের গুরুত্বপূর্ণ একটি বন্দর। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, অমিত্রাঘাত নামে কে পরিচিত ছিল? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু বিন্দুসার। ঠিক আছে, বিম্বিসার নয় কিন্তু বিম্বিসার হচ্ছে হর্ষাঙ্ক বংশের প্রতিষ্ঠাতা। এবারে দেখো, এই বিম্বিসার যেমন তোমাদের বললাম হর্ষাঙ্ক বংশের প্রতিষ্ঠাতা, এর শ্রেণিক ও সোনিয়া উপাধি নিয়েছিল। এবার দেখো, অশোক, এই বিন্দুসারের পুত্র হচ্ছে অশোক। এই অশোক কী করেছিল গো? তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি করেছিল। এই কালাশোক কী করেছিল? দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি করেছিল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো যে নাসিক প্রশস্তিতে কার সম্পর্কে বলা আছে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে গৌতমীপুত্র সাতকর্ণী। এবং এই নাসিক প্রশস্তি লিখছে কে বলো তো? এর মাতা গৌতমী বলশ্রী কিন্তু লিখছে। এবার দেখো, সমুদ্রগুপ্ত যদি দেখো, সমুদ্রগুপ্তের হচ্ছে এলাহাবাদ প্রশস্তি। ঠিক আছে, যেটা লিখছে হচ্ছে হরিসেন। এবার দেখো, হর্ষবর্ধনের সহকবি কে ছিল? বাণভট্ট দুটো বই লিখেছে, হর্ষচরিত কাদম্বরী। এবং হর্ষবর্ধনের 3টে বই রয়েছে, সেই বইগুলির নাম তোমরা ঝটপট একবার কমেন্টে জানিয়ে দাও। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো যে মুদ্রায় থাকা সিংহের চিত্রটি কোথা থেকে আবিষ্কৃত হয়েছে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সারনাথ থেকে অশোক স্তম্ভটা পাওয়া গিয়েছে, এবং অশোক স্তম্ভেই তো ওই সিংহের চিত্রটি রয়েছে। ঠিক আছে, এই বোধগয়া দেখো, এই বোধগয়াতে কী হয়েছে? গৌতম বুদ্ধ কিন্তু জ্ঞান লাভ করেছিল। এবং দেখো, এই সাঁচিতে কী রয়েছে? সাঁচি স্তূপ রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো যে আর্যভট্ট এবং বরাহমিহির ভারতীয় ইতিহাসের কোন যুগের অন্তর্গত? তো
তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু তোমাদের গুপ্ত যুগ। ঠিক আছে, এই আর্যাভট্ট কিন্তু ছিল কুষাণ সাম্রাজ্যের, এবং এই বড়হমির কিন্তু তার পরে ছিল। এবং দেখো কুষাণদের পরেই যেহেতু গুপ্তরা এসেছিল, তো এরা মোটামুটি ধরে নিতে পারো এরা গুপ্ত যুগের সাথেই অন্তর্গত বা গুপ্ত যুগের সমকালীন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, হরপ্পাবাসীরা কোন দেশের মানুষের সাথে বাণিজ্য করত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সুমের। এবং তোমরা জানো যে হরপ্পা ছিল প্রথম শহরী সভ্যতা, কিন্তু যদি বলা হয় প্রথম গ্রামীণ সভ্যতা তাহলে কিন্তু হয়ে যাবে সেটা মেহেরগড়। ঠিক আছে, এবার দেখো হরপ্পার দুটো ইম্পর্টেন্ট বন্দর ছিল, একটা হচ্ছে লোথাল যেটা ভারতে অবস্থিত, এবং আরেকটা ছিল সুতকাজেন্দর যেটা পাকিস্তানে অবস্থিত। এবং যদি হরপ্পা সংক্রান্ত যদি দেখো সেগুলো নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করেছি আগের ভিডিওতে। এই যে দেখো এখানে এই যে কোণাতে যে আই বাটনটা রয়েছে এখানে ক্লিক করলে পরবর্তী ভিডিওর লিঙ্কগুলোও তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো যে ভারতীয় দর্শনের প্রাচীনতম বিষয় হলো? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সংখ্যা। এবারে দেখো এই সংখ্যা দর্শন সেটি লিখছে কিন্তু তোমাদের মহর্ষি কপিল। এবারে দেখো যোগ ব্যায়াম সংক্রান্ত যোগ দর্শন, সেই যোগ দর্শন লিখছে পতঞ্জলি। বৈশেষিক দর্শন লিখছে মহর্ষি কানাদ। এবারে দেখো এই মীমাংসা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে তোমার উত্তর মীমাংসা এবং পূর্ব মীমাংসা। উত্তর মীমাংসা লিখছে বাদরায়ণ এবং পূর্ব মীমাংসা লিখছে জৈমিনী। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো যে মেগাস্থিনিস কে ছিলেন? তো মেগাস্থিনিস ছিলেন কিন্তু গ্রিক দূত, সেটা কে পাঠিয়েছিল? সেলুকাস পাঠিয়েছিল, তাই সঠিক উত্তর হয়ে যাবে সেলুকাসের রাষ্ট্রদূত। এবারে দেখো এই মেগাস্থিনিস একটা বই লিখেছিল, বইটার নাম হচ্ছে ইন্ডিকা, এবং এই বই থেকেই কিন্তু প্রমাণ পাওয়া যায় যে ভারতে দাস প্রথা ছিল না। এবারে দেখো চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী কে ছিল? চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী হচ্ছে কৌটিল্য, যাকে ভারতে ম্যাকিয়াভেলি বলা হয়, অর্থশাস্ত্র নামক বইটি লিখেছে। এবার দেখো চীনা পর্যটক দুজন ছিল, হিউয়েনসাং এবং ফাইহিয়েন। ঠিক আছে, এবারে দেখো পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেন? দেখো একটু আগেই বলে দিয়েছি। এবং এখানে দেখো এখানে কিন্তু দয়ারাম সাহানি সেই নামটা কিন্তু দেওয়া নেই, তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু রাখাল দাস ব্যানার্জি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো যে সিন্ধুবাসীদের কাছে কোন ধাতুটি অজানা ছিল? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু লোহা। এবং দেখো প্রথম আবিষ্কৃত ধাতু সেটা কি? সেটা হচ্ছে তামা। এবার দেখো ব্রোঞ্জ, তামা আর টিন মিশিয়ে কিন্তু তোমাদের ব্রোঞ্জ ধাতু তৈরি হয়। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো যে কোন যুগে বৈদিক সাহিত্যের রচনা হয়েছিল? তো এর সঠিক উত্তর হয়ে যাবে যে 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে কিন্তু বেদ রচনা হয়েছিল। এবং দেখো প্রথমে তোমাদের যেমন বলেছি তিনটি বেদ আগে রচনা হয়, ঋক, সাম, যজু, একে একসাথে বলা হয় বেদ ত্রয়ী বলা হতো। পরবর্তীতে কিন্তু অথর্ববেদ রচনা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো আর্য বলতে কি বোঝায়? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু আর্য বলতে মূলত একটি ভাষা গোষ্ঠীকে বোঝানো হয়, এবং এই আর্যরা কিন্তু হিন্দুকুশ পর্বতের পাদদেশ থেকে এসেছিল, এবং ভারতে যারা ছিল তাদেরকে অনার্য বলা হতো। ঠিক আছে, এই আর্যরা এসে কিন্তু বেদের রচনা করে। পরবর্তী প্রশ্ন দেখো ত্রিপিটক লেখা হয়েছিল? তো দেখো একটু আগে এর উত্তর বলে দিয়েছি, তো এর সঠিক উত্তর হয়ে যাবে পালি ভাষাতে। এবং দেখো ত্রিপিটকের মধ্যে তিনটে ভাগ রয়েছে, সূত্রপিটক, বিনয় পিটক, অভিধম্ম পিটক। এবং এই দেখো সূত্রপিটকে রয়েছে সূত্রগুলো, এবং বিনয় পিটকে রয়েছে গৌতম বুদ্ধের যে শিষ্য ছিল তাদের আচার আচরণ মানে ব্যবহারটা এখানে লেখা রয়েছে। অভিধম্ম পিটকে রয়েছে গৌতম বুদ্ধের চিন্তাধারাটা বর্ণিত করা রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো প্রাচীন ভারতে কতজন তীর্থঙ্কর ছিল? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 24 জন। দেখো 24তম তীর্থঙ্কর হচ্ছে মহাবীর জৈন, 23তম তীর্থঙ্কর হচ্ছে পার্শ্বনাথ, এবং প্রথম তীর্থঙ্কর কিন্তু ছিল তোমাদের ঋষভদেব। এবারে দেখো এই তোমরা যদি মহাবীর সম্পর্কে দেখো বৈশালীর কুণ্ডগ্রামে 540 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করছে, এগুলো আমরা আগের ভিডিওতেও আলোচনা করেছি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো যে জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর কি? দেখো একই জায়গা থেকে কিন্তু দুটো প্রশ্ন এসেছে, দেখো ঘুরিয়ে এসেছে, তো এর সঠিক উত্তর হয়ে যাবে কি মহাবীর। একটু আগেই তোমাদের বলে দিয়েছি। আর পার্শ্বনাথ হচ্ছে তোমাদের 23তম তীর্থঙ্কর। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো যে নন্দ বংশের প্রতিষ্ঠাতাকে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু মহাপদ্মনন্দ, যে সর্বক্ষত্রিয়ান্তক, দ্বিতীয় পরশুরাম এই সকল উপাধি নিয়েছিল। অজাতশত্রু কী করেছিল? প্রথম বৌদ্ধ সঙ্গীতি। ধনানন্দ হচ্ছে নন্দবংশের শ্রেষ্ঠ শাসক। বিম্বিসার হচ্ছে কি হর্ষাঙ্ক বংশের প্রতিষ্ঠাতা, যে শ্রেণিক বা শনিয়া উপাধি নিয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো যে প্রাচীন ভারতে কে অমিত্রাঘাত উপাধি? দেখো হুবাহু একই প্রশ্ন চলে এসেছে, ওই জন্যই আমি তোমাদের বলি যে প্রিভিয়াস ইয়ারটা অবশ্যই কমপ্লিট করবে। তো এর সঠিক উত্তর কী হয়ে যাবে? বিন্দুসার। দেখো অশোক সম্পর্কে একটু আগে বলে দিয়েছি, তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি, চন্দ্রগুপ্ত মৌর্য বংশের প্রতিষ্ঠাতা, অজাতশত্রু কর্ণিক উপাধি, একটু আগে কিন্তু এগুলো আমরা আলোচনা করেছি। পরবর্তী প্রশ্ন দেখো কে শকাব্দ যুগের প্রবর্তন করেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু কনিষ্ক। 78 খ্রিস্টাব্দে শকাব্দ ক্যালেন্ডার বা শকাব্দ যুগের প্রবর্তন করেন, মানে সে যবে সিংহাসনে বসেছিল সেই সময় থেকে কিন্তু এটা শুরু হয়। এবার দেখো চন্দ্রগুপ্ত মৌর্য হচ্ছে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা। এবারে দেখো এই নহপান ছিলেন এক নাসিকের শক শাসক। এবার দেখো এই রুদ্রদামন হচ্ছে উজ্জয়িনীর শক শাসক, এবং এই রুদ্রদামন কিন্তু একটি শিলালিপি লিখেছিল, জট করে কমেন্টে সেটা জানিয়ে দাও। পরবর্তী প্রশ্ন দেখো
যে মথুরা শিল্পকলা কোন সময়ে বিকাশ লাভ করে, তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু কুষাণ যুগে মথুরা শিল্পকলার বিকাশ আমরা দেখতে পাই। এবার দেখো এই যে মথুরা শিল্পকলা ছিল, এই মথুরা শিল্পকলা কিন্তু মূলত একটি মূর্তি নির্মাণ শিল্পকলা। এই শিল্পকলাতে কী হতো, গৌতম বুদ্ধের সাথে সাথেই কিন্তু আরও অন্যান্য ধর্মের দেবদেবীর মূর্তিও এখানে তৈরি হয়েছে এই শিল্পকলাতে, এবং এখানে কিন্তু তোমাদের লাল পাথরের ব্যবহারটা হতো এবং এই মূর্তিগুলো প্রসন্ন চিত্তে থাকতো। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতাকে, তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু শ্রীগুপ্ত। কিন্তু যদি বলতো প্রকৃত প্রতিষ্ঠাতা তখন কিন্তু হয়ে যেত প্রথম চন্দ্রগুপ্ত। শ্রেষ্ঠ রাজা হচ্ছে সমুদ্রগুপ্ত, ভারতে নেপোলিয়ান। স্কন্দগুপ্ত হচ্ছে কি গুপ্ত বংশের শেষ শক্তিশালী রাজা এবং একে কিন্তু দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয়ে থাকে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, কোন সম্রাটকে ভারতে নেপোলিয়ান বলা হয়, দেখো একটু আগে বলে দিয়েছি, তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সমুদ্রগুপ্ত। এবার দেখো দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য, এর সময় নবরত্ন ছিল, ফাহিয়েন এসেছিল, তারপর হচ্ছে শকদের সম্পূর্ণ ধ্বংস করেছিল বলে একে শকারিও বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, শশাঙ্কের রাজধানী কোথায় ছিল, তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু কর্ণসুবর্ণ, এবং এই শশাঙ্ক কিন্তু ছিল গৌড়ের স্বাধীন রাজা। ঠিক আছে, এই শশাঙ্কের মৃত্যুর পরেই কিন্তু বাংলাতে মাৎসন্যায় শুরু হবে। ঠিক আছে, এই ছিল আজকের প্রশ্ন উত্তর পর্ব। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, এবং এইচডাব্লিউগুলো অর্থাৎ যেগুলি তোমাদেরকে জিজ্ঞাসা করলাম সেগুলো কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানিয়ে দিও। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং মোটিভেটেড থেকো। সকলকে সম্পূর্ণ